12-এর থার্ড চ্যাপ্টার, যেটা আমাদের হিউম্যান রিপ্রোডাকশন। আমরা ফার্স্ট ইউনিটটাই শুরু করেছিলাম রিপ্রোডাকশন দিয়ে। প্রথমে আমরা রিপ্রোডাকশন কত ধরনের হয় সেগুলো জেনেছি। নেক্সট চ্যাপ্টারে আমাদের ছিল যে একটা সপুষ্পক উদ্ভিদ কীভাবে তার রিপ্রোডাকশন করে এবং নতুন অপত্য জন্ম দেয়। এবারে হিউম্যান রিপ্রোডাকশন, মানুষের জন্ম কিভাবে হয়, তো সেই প্রসেসটা আমাদের এই গোটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো প্রথমেই আমাদের জনন করতে গেলে জানতে হবে জননে সাহায্যকারী অঙ্গসমূহ। শরীরের প্রত্যেকটা ঘটনা যদি সেটা পুষ্টি হয়, তাহলে যে যে অঙ্গগুলো সাহায্য করে তাদেরকে আমরা সেই অঙ্গগুলোকে নিয়ে একসঙ্গে বলি পৌষ্টিকতন্ত্র। শরীরের শ্বসন যে সমস্ত অঙ্গগুলো সাহায্য করে সেই সমস্ত অঙ্গগুলোকে নিয়ে আমরা বলি শ্বসনতন্ত্র। ঠিক তেমনভাবে আমাদের শরীরের যে যে অঙ্গসমূহ আমাদের জননে সাহায্য করে সেগুলো নিয়ে হয়েছে আমাদের জননতন্ত্র। জনন প্রত্যেকটা জীবের একটি জৈবিক প্রক্রিয়া, মানুষ তার ব্যতিক্রমী নয়। মানুষের ক্ষেত্রেও মানুষ চায় তার নিজের অস্তিত্বকে বছরের পর বছর টিকিয়ে রাখতে, নিজের অস্তিত্ব বজায় রাখতে, নিজের বংশ বিস্তার করতে। তার জন্যই জনন প্রয়োজন। তো জননের জন্য একটা নির্দিষ্ট বয়সের পর স্ত্রী এবং পুরুষ মানুষের দেহে কিছু গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায়। তো সেই প্রকাশে কোন কোন অঙ্গগুলো সাহায্য করে, যারা মানুষের ক্ষেত্রে, মানুষ যেহেতু উন্নত জীব সেহেতু মানুষের ক্ষেত্রে যৌন জনন সম্পন্ন হয়। তো প্রথমে আমরা দেখব যে যৌন জননে সাহায্যকারী অঙ্গসমূহ। তো পুরুষ এবং স্ত্রী, বোর্ডে দুই দিকে দুটো আমি জননতন্ত্র এঁকে রেখেছি। তো প্রথমে আমরা যাব পুরুষ জননতন্ত্রের দিকে। পুরুষের জননতন্ত্র যদি প্রধান জনন অঙ্গ বলি, একেবারে প্রধান, তাহলে দুটো শুক্রাশয়। দুটো শুক্রাশয় বা টেস্টিস হচ্ছে পুরুষদের প্রধান জনন অঙ্গ। বাকি যেগুলো এখানে আঁকা আছে সেগুলো কি প্রধান নয়? ওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শুক্রাশয়ের পক্ষে জনন করা সম্ভব নয়। তবে যদি প্রধান হয় এটা, বাকি যে জনন অঙ্গগুলো এখানে আঁকা রয়েছে সেগুলো হচ্ছে গৌণ জনন অঙ্গ। তাহলে প্রধান হচ্ছে শুক্রাশয়। তাহলে গৌণ জনন অঙ্গের মধ্যে আমি এখানে কি কি এঁকেছি শুক্রনালী। এখানে আঁকা আছে সেমিনাল ভেসিকল বলে একটা থলির মতো অংশ, প্রোস্টেট গ্ল্যান্ড বলে একটা অংশ, কাউপার গ্রন্থি এবং এখানে শিশ্ন। এই অংশটা হচ্ছে আমাদের পুং জননতন্ত্রের মুখ্য এবং গৌণ জনন অংশ। তো প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের শুক্রাশয়। আমাদের পরবর্তী ক্ষেত্রে শুক্রাশয়ের একেবারে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার করতে হবে। তো এখন একটুখানি ধারণা দিই শুক্রাশয় সম্পর্কে। শুক্রাশয় পুরুষের দেহে যখন একজন পুরুষ সন্তান মায়ের গর্ভে থাকে, তখন গর্ভে থাকাকালীন এই শুক্রাশয় দুটি পুরুষ সন্তানের তলপেটে, উদরে থাকে, সেটা বাইরে নির্গত হয় না। জন্মের ঠিক 2 মাস আগে এই শুক্রাশয়টা উদর গহ্বর থেকে শরীরের বাইরে স্ক্রোটাম নামক থলির মাধ্যমে সেখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তো কেন এটা উদর গহ্বরে ছিল বা কেন বা শরীরের বাইরে বেরিয়ে আসার প্রয়োজন হলো? আমাদের বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন করতে গেলে টেম্পারেচার লাগবে 33 ডিগ্রি সেলসিয়াস। সেটা আমাদের শরীরের মধ্যে থাকলে সেটা তৈরি হওয়া সম্ভব নয়। পুরুষদের শরীরের মধ্যে থাকলে সেটা তৈরি হওয়া সম্ভব নয়। তখন সেই কারণে জন্মের ঠিক 2 মাস আগে শুক্রাশয়টা শরীরের বাইরে স্ক্রোটাম নামক থলির মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায় সেই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য। যদি আমরা শুক্রাশয়ের টেম্পারেচারকে মেজার করি তাহলে দেখব আমাদের বডিতে যা টেম্পারেচার থাকে তার থেকে 3 বা 4 ডিগ্রি সেলসিয়াস আমি শুক্রাশয়ের টেম্পারেচার কম পাবো। এবারে শুক্রাশয়টা ছিল উদর গহ্বরে, নিচে নামলো কিভাবে? একটা শুক্র রজ্জু মানে একটা নালীর সাহায্যে সে ঝুলতে থাকে। এবং কোন পথে সে ঝুলতে থাকে সেই পথটার নাম ইঙ্গুইনাল ক্যানাল। এখানে বোর্ডে যেহেতু আঁকা আছে, প্রত্যেকটা শব্দ বোর্ডে লেখা সম্ভব হচ্ছে না, একটুখানি শুনে নেবে যে শুক্রাশয়টা শুক্র রজ্জুর মাধ্যমে ইঙ্গুইনাল ক্যানাল
বলে একটা পথ আছে, উদর গহ্বর থেকে ঠিক পথটা নেমে এসেছে, সেই পথের মধ্যে দিয়ে শুক্রাশয়টা শুক্ররজ্জুর মাধ্যমে নিচে শরীরের বাইরে শিশ্নের নিচে স্ক্রোটাম নামক থলির মাধ্যমে ভেতরে ঝুলন্ত অবস্থায় থাকে। এবার যদি আরেকটু শুক্রাশয়ের ডিপ আলোচনাতে যাই বা ভেতরের গঠনটা হালকা করে দেখি, তাহলে দেখব শুক্রাশয়ের 3টে স্তর। একেবারে বাইরের স্তরটাকে বলা হয় টিউনিকা ভাস্কিউলোসা, টিউনিকা ভ্যাজাইনালিস। সেকেন্ড যে স্তরটা সেটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া, এবং থার্ড স্তরটা হচ্ছে টিউনিকা ভাস্কিউলোসা। 3টে পরপর স্তর নিয়ে শুক্রাশয়ের যে প্রাচীর সেটা তৈরি হয়েছে। এবং যদি প্রাচীরগুলোকে আমরা ভেদ করে যাই তাহলে গিয়ে দেখব এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া যে স্তরটা, সেই টিউনিকা অ্যালবুজিনিয়া স্তরটা আমাদের শুক্রাশয়ের ভেতরের গঠনটাকে ছোট্ট ছোট্ট খণ্ডে ভাগ করেছে, যাকে আমরা বলবো লোবিউল। সেই ছোট্ট ছোট্ট খণ্ডের ভেতরে আছে সেমিনিফেরাস টিউবিউল। দেখো এখানে লেখা আছে সেমিনাল ভেসিকল, আর ওটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। দুটো কিন্তু শুনতে সিমিলার হলেও একটুখানি আলাদা জিনিস। সেমিনিফেরাস নালিকা বা সেমিনিফেরাস টিউবিউলের কাজ হচ্ছে শুক্রাণুকে উৎপাদন করা। এবার প্রত্যেকটা শুক্রাণু, আমি এখানে হালকা করে একটুখানি ছবিটা যদি দিই, ভেতরটা দেখতে পাবো এরকম সেপ্টাম, শুক্রাশয়ের ভেতরটা এরকম সেপ্টামে বিভক্ত, আর এর ভেতরে এরকম করে সেমিনিফেরাস নালিকাগুলো থাকে। এদের কাজ হচ্ছে শুক্রাণুকে উৎপাদন করা। এই সেমিনিফেরাস নালিকাগুলো যখন এক জায়গায় নির্গত হয় তখন একটা জালকের আকার গঠন করে। জালক শুক্রাশয় তাকে বলা হয় রেটিটেস্টিস। আমি আরো একবার রিপিট করছি, আমাদের শুক্রাশয়ের ভেতরে এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া স্তরটা ছোট্ট ছোট্ট এরকম খণ্ড বা লোবিউলের সৃষ্টি করে, যার ভেতরে রয়েছে পেঁচানো একটি নালিকা যার নাম সেমিনিফেরাস নালিকা, যার কাজ শুক্রাণু উৎপাদন করা। এবার সেমিনিফেরাস নালিকাগুলো প্রত্যেকটা খণ্ড থেকে এরকম ভাবে বেরিয়ে একটা জায়গায় এরকম জয়েন্ট হয়ে গেছে, একটা জালকের আকার গঠন করেছে, তাকে আমরা বলবো রেটিটেস্টিস। রেটিটেস্টিসগুলো এখান থেকে আবার নালিকাগুলো, যখন আমরা শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনটা করব তখন দেখব যে রেটিটেস্টিস থেকে এখান থেকে আবার এরকমভাবে বেরিয়ে সেটা দেখতে পাবো যে সেখানে গঠন করেছে ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়ার পরে গঠন করে ভাস ডিফারেন্স। তো আমি আগে বাকিগুলো বলে দিই, তারপর মুছে দিয়ে আমি ছবিটা আরেকবার এঁকে দেখাবো, নাহলে বললে মনে থাকবে না। তো যাই হোক, শুক্রাশয়ের পরবর্তীকালে যে গৌণ জননাঙ্গগুলো পুরুষদের শরীরে থাকে সেটা হচ্ছে সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড। এই 3টে গ্ল্যান্ড পুরুষ জননাঙ্গের শুক্রাশয় ছাড়াও অত্যন্ত আরেকটা গৌণ জননাঙ্গ। প্রথমেই থাকে সেমিনাল ভেসিকল, এটা কিন্তু মূত্রাশয় নয়, এর ঠিক ওপর বরাবর ঠিক এই পিছন দিকটাতেই মূত্রাশয়টা থাকে। এবং এই যে প্রোস্টেট গ্ল্যান্ডের ঠিক ওপরে, যদিও আমি এখানে ছবিটা বড় করে এঁকেছি কিন্তু সেমিনাল ভেসিকল আকৃতিতে খুব একটা বড় হয় না, তো ছোট দুটো থলি আমরা দেখতে পাই যাকে আমরা বলি সেমিনাল ভেসিকল। তার কাজ কি? এখানে কোনো রকম কোনো শুক্রাণু উৎপন্ন হয় না, এখানে শুক্রাণু সঞ্চিত থাকে এবং শুক্রাণু বা বীর্য বা সিমেন্ট তৈরি হওয়ার জন্য যে সমস্ত বিভিন্ন উপাদান প্রয়োজন সেগুলো সরবরাহ করে সেমিনাল ভেসিকল। তার নিচে রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ডটা পুরুষ জননাঙ্গের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা একটা নির্দিষ্ট আকার, থলির মতো আকার নিয়ে থাকে। এবং যদি পুরুষদের শুক্রাণু দেখি, শুক্রাণুটা বীর্য বা সিমেনের আকারে শরীর থেকে নির্গত হয়, তো সেখানে শুক্রাণু ছাড়াও 100% কিছু অ্যাসিড থাকে, কিছু উৎসেচক থাকে, কিছু শর্করা থাকে। তো সেই বীর্য বা সিমেনের 20 থেকে 30% যে কেমিক্যাল বা উৎসেচক বা শর্করাগুলো যেগুলো থাকে সেগুলো নিঃসরণ করা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ। তার নিচে থাকে ছোট্ট দুটো গ্রন্থি, একেবারে ছোট্ট মোটরের দানার মতো দুটো গ্রন্থি। এগুলো কিন্তু প্রত্যেকটাই শরীরের ভেতরে, এগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পাই না। তো এটা হলো কাউপার গ্রন্থি। কাউপার গ্রন্থির কাজ হচ্ছে যে বীর্য বা সিমেনের যে
ভাব তৈরি করার কাজ হচ্ছে কাউপার গ্রন্থির কাজ। তাহলে এগুলো হচ্ছে আমাদের পুরো জননতন্ত্রটা। তাহলে এটা গেল শুক্রাশয়, এটা শুক্রনালী, যেটা তারপরে সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্রন্থি এবং এটা শিশ্ন। এই গেল পুরো জননতন্ত্র। এবারে যদি আমরা এটাকে মুছে দিয়ে শুক্রাশয়ের প্রত্যেকটা যে পার্ট আমি বলছিলাম সেটা একটুখানি বলি। শুক্রাশয়টাকে আমি যদি কাটি তাহলে আমরা কিরকম ছবি পাবো। শুক্রাশয়টা ঠিক শিম বীজের মতো দেখতে হয়, ঠিক এরকম। আমি বলেছি যে শুক্রাশয়ের 3টে স্তর। একেবারে বাইরের যে স্তরটা সেটাকে আমরা বলবো টিউনিকা ভ্যাজাইনালিস। তাহলে রেড কালারের এই স্তরটা টিউনিকা ভ্যাজাইনালিস। ব্ল্যাক কালারের যে স্তরটা সেটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া এবং নেক্সট যে স্তরটা সেটা হচ্ছে টিউনিকা ভাস্কিউলোসা। এই 3টে স্তর নিয়ে আমাদের শুক্রাশয় বা টেস্টিসটা গঠিত। এবারে ভেতরে টিউনিকা অ্যালবুজিনিয়াটা আবার তৈরি হয় ইলাস্টিন বা কোলাজেন তন্তু নিয়ে। ইলাস্টিন বা কোলাজেন তন্তু কি? ইলাস্টিন বা কোলাজেন তন্তু আমাদের সারা শরীরেও থাকে। ইলাস্টিন বা কোলাজেন তন্তুর উপস্থিতি আমাদের শরীরের গায়ের রঙকে উজ্জ্বল করে তোলে, কারণ ইলাস্টিন তন্তুর রঙটা হচ্ছে সাদা, একে শ্বেততন্তুও বলে। তো সেই ইলাস্টিন বা কোলাজেন তন্তু শুক্রাশয়টাকে এইরকম কতগুলো খণ্ডে বিভক্ত করে। এরকম কতগুলো খণ্ডে বিভক্ত করে। এখানে যদিও খুব বেশি খণ্ড হলো না, 4টে খণ্ড হলো, কিন্তু অ্যাকচুয়ালি শুক্রাশয়ে অনেকগুলো খণ্ড থাকে। এই যে খণ্ড, এই প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি লোবিউল। এই প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি লোবিউল। এই খণ্ড বা লোবিউলের মধ্যে থাকে সেমিনিফেরাস নালিকা। ঠিক এইরকম ভাবে পেঁচানো 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 সেমিনিফেরাস নালিকা থাকে, যার কাজ হচ্ছে শুক্রাণুকে উৎপাদন করা। তাই একে শুক্রাণু উৎপাদনকারী নালীও বলা হয়ে থাকে। আর একবার রিপিট করে দিই প্রথম থেকে। একেবারে বাইরের স্তরটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, নেক্সট স্টেপ হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, নেক্সট স্টেপটা হচ্ছে টিউনিকা ভাস্কিউলোসা। এখানে লিখলে অসুবিধা হবে, আমি এদিকটা লিখে দিচ্ছি। টিউনিকা ভাস্কিউলোসা। তাহলে 3টে স্তর। এটা তো লোবিউল বা খণ্ড, আর এই গ্রিন কালারের যেটা এঁকেছি সেটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। যার কাজ হচ্ছে শুক্রাণু উৎপন্ন করা। এবারে এই সেমিনিফেরাস নালিকাগুলো এরকম ভাবে বেরিয়ে এই জায়গাটায় বেরিয়ে এই যে একটা জালকের মতো অংশ তৈরি করে। এই জালক অংশটাকে বলা হয় বাংলায় জালক শুক্রাশয়, ইংরেজিতে রেটিটেস্টিস। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেনের জন্য ভালো একটা প্রশ্ন। সেমিনিফেরাস নালিকার কাজ কি, যেমন এটা একটা ভালো প্রশ্ন, ঠিক তেমনি রেটিটেস্টিস কাকে বলে এটা একটা ভালো প্রশ্ন। তাহলে যদি আমাকে প্রশ্ন করে যে রেটিটেস্টিস কি, আমি কি বলবো? বলবো যে সেমিনিফেরাস নালিকা থেকে সেমিনিফেরাস নালিকাগুলো নির্গত হয়ে এই যে একটা জালকের মতো অংশ আমরা গঠন করছে সেটাকে বলবো রেটিটেস্টিস। তাহলে এটা হচ্ছে রেটিটেস্টিস। রেটিটেস্টিস থেকে এই যে অংশগুলো, রেটিটেস্টিস থেকে প্রত্যেকটা নালিকা আবার আরো পেঁচিয়ে পেঁচিয়ে মোটা হয়ে নির্গত হয়, তখন তাকে বলা হয়ে থাকে ভাষা ইফারেন্সিয়া। তাহলে সেমিনিফেরাস নালিকা থেকে তৈরি হলো রেটিটেস্টিস। রেটিটেস্টিস থেকে যে নালীগুলো নির্গত হচ্ছে তাকে বলবো ভাষা
ইফারেন্সিয়া। ভাষা ইফারেন্সিয়া গুলো আরো পেঁচিয়ে মোটা হয়ে একটা দেহ গঠন করে। কিরকম দেখতে? সেটা হচ্ছে এরকম নালীগুলো নির্গত হয়ে গিয়ে মানে এরকম একটা নালী গঠন করে। ওই নালীটাকে বলা হয়ে থাকে এপিডিডাইমিস। তাহলে ভাষা ইফারেন্সিয়ার কাজ কি? প্রথম থেকে যদি যাই সেমিনিফেরাস নালিকা শুক্রাণু উৎপন্ন করলো, শুক্রাণুগুলো যাচ্ছে এবং এখানে এপিডিডাইমিসে গিয়ে সেখানে খানিকক্ষণ সঞ্চিত হচ্ছে, পুষ্টি সংগ্রহ করছে। এপিডিডাইমিসের কাজটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যে যে টার্মগুলো ইউজ করছি প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু শর্ট কোয়েশ্চেনের কোনো সাজেশন হয় না, কোনো কমন হয় না, যে কোনো জায়গা থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা টার্মিনোলজি খুব ইম্পর্টেন্ট। ভাষা ইফারেন্সিয়া কি, রেডিটেস্টিস কি, এপিডিডাইমিস কি, এপিডিডাইমিসের কাজ কি। এপিডিডাইমিস গুলো আবার যে নালীটা গঠন করে, এখানে জায়গা নেই, এপিডিডাইমিস থেকে একটা নালী, বইয়ে দেখবে ছবি আছে, থেকে বলবো ভাস ডিফারেন্স। সেই ভাস ডিফারেন্সটা শুক্ররজ্জুর সঙ্গে ইঙ্গুইনাল ক্যানালের মাধ্যমে তলপেটের সঙ্গে যুক্ত থাকে পুরুষদের দেহে। তাহলে শুক্রাশয়টাকে যদি আমি কাটি এরকম একটা ছবি পাবো। তার তিনটে স্তর পাবো। টিউনিকা ভ্যাজাইনালিস বাইরের স্তর, টিউনিকা অ্যালবুজিনিয়া সেকেন্ড স্তর, যেটা ইলাস্টিন কোলাজেন তন্তু সমৃদ্ধ, এটা ইলাস্টিসিটি ক্ষমতা আছে, স্থিতিস্থাপক ক্ষমতা আছে। নেক্সট আছে টিউনিকা ভাস্কুলোসা। এবার এর ভেতরে সেমিনিফেরাস নালিকাগুলো অবস্থান করে। তার আগে বলি এরকম সেপ্টাম বা লোবিউলে খণ্ডিত হয়ে গেছে। সেমিনিফেরাস নালিকার কাজ হচ্ছে শুক্রাণুকে উৎপন্ন করা। আর এই সেমিনিফেরাস নালিকাগুলো পেঁচিয়ে এখানে একটা জালকের মতো আকার ধারণ করে, তাকে আমরা বলবো জালক শুক্রাশয় বা রেডিটেস্টিস। রেডিটেস্টিস থেকে সেমিনিফেরাস নালিকাগুলো আরো মোটা হয়ে পুরু হয়ে নির্গত হয়, সেই অংশকে আমরা বলবো ভাষা ইফারেন্সিয়া। ভাষা ইফারেন্সিয়া থেকে তৈরি হয় এপিডিডাইমিস এবং এপিডিডাইমিস শেষ পর্যন্ত পরিণত হয় আমাদের ভাস ডিফারেন্স। এবার এপিডিডাইমিসের তিনটে অংশ বইয়ে তোমরা দেখতে পাবে, একটা মস্তক পাবে, একটা দেহ পাবে, একটা লেজ পাবে। এটা যদি মস্তক হয়, এটা দেহ, এটা লেজ। ঠিক এইখান থেকে ভাস ডিফারেন্সটা তৈরি হয় এবং ওপর দিকে গিয়ে উদর গহ্বরের সঙ্গে ইঙ্গুইনাল ক্যানালের মধ্যে দিয়ে পুরুষদের শুক্রাশয়টা যুক্ত থাকে। তো এটা হলো আমাদের একটা আউটার ডায়াগ্রাম। এবারে আমরা চলে আসব স্ত্রী জননতন্ত্রের দিকে। ঠিক একই রকম ভাবে পুরুষদের যেমন অনেকগুলো অঙ্গ আমরা দেখলাম যেগুলো পুরুষদের জননে সাহায্য করে থাকে, ঠিক তেমনি আমরা স্ত্রীদের জনন অঙ্গগুলো দেখব যেগুলো স্ত্রীদের জননে সাহায্য করে। তো স্ত্রীদের জননাঙ্গ পুরুষদের যেমন প্রধান জননাঙ্গ শুক্রাশয়, তেমনি স্ত্রীদের প্রধান জননাঙ্গ ডিম্বাশয়। এক জোড়া ডিম্বাশয় স্ত্রীদের দেহে থাকে এবং ডিম্বাশয় থেকে দেখো একটা নালী চলে গেছে যেটাকে আমরা বলবো ডিম্ব নালী। যেমন ভাবে আগেরটাই ছিল শুক্রনালী, অনেক মিল পাবে পাশাপাশি রেখে পড়লে। তো এটা ডিম্বাশয় থেকে চলে গেছে ডিম্ব নালী, যার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী। তো তারপরে যার সঙ্গে যুক্ত হয়েছে, এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা হচ্ছে জরায়ু, যার ভেতরে মানে ঠিক এই জায়গাটাতেই মায়ের দেহে সন্তান থাকে, বা আমরা আমাদের মায়ের দেহের এই জায়গাটাতে ছিলাম। জরায়ুর পরের যে বহির জননাঙ্গ, পুরুষদের ক্ষেত্রে যেমন সেটা শিশ্ন, মেয়েদের ক্ষেত্রে সেটা যোনিপথ দিয়ে চলে আসে। এখানে বিভিন্ন বহির জননাঙ্গ অবস্থান করেছে। তো প্রথমে যদি ডিম্বাশয়ে আসি, ডিম্বাশয়েও দুটো স্তর থাকে যার প্রধান নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া এবং ডিম্বাশয়টি এই অংশের সাথে যুক্ত থাকে। ডিম্বাশয়ে একাধিক ডিম্বাণু থাকে। একটা নির্দিষ্ট বয়সের পর রজত চক্রের মাধ্যমে ডিম্বাণুটা শরীরের বাইরে নির্গত হয়। রজত চক্র কি পরে বলে দিচ্ছি। তো ডিম্বাশয়ের সঙ্গে যে অংশটা যুক্ত থাকে সেটাকে আমরা বলি ডিম্ব নালী বা ফ্যালোপিয়ান টিউব। এর আবার অনেকগুলো পার্ট আছে, দেখো আমি মার্ক করে দিয়েছি। জরায়ুর সঙ্গে যে পার্টটুকু অ্যাটাচ তাকে আমরা বলবো ইউটেরাইন অংশ। তার পরবর্তী যে অংশটা তাকে আমরা বলবো ইস্থমাস। দেখো ইস্থমাসের পরের পার্টটা একটুখানি ফোলা আছে, এই অংশটাকে বলা হয় অ্যাম্পুলা। অ্যাম্পুলাতে কি হয়, যখন জনন হয়, স্ত্রীদের দেহে যখন পুরুষ দেহ থেকে শুক্রাণু প্রবেশ করে, তখন শুক্রাণু এবং ডিম্বাণুটা নিষিক্ত হয়ে ঠিক এই জায়গাতে অবস্থান করে
এবং এই অ্যাম্পুলার পরবর্তী যে অংশ তাকে আমরা এখানে দেখো লিখে দিয়েছি ইনফান্ডিবুলাম। তাহলে আমরা চারটে পার্ট পেলাম। যেটা জরায়ুর সঙ্গে যুক্ত তাকে বলবো ইউটেরাইন পার্ট, নেক্সট ইস্থমাস, তারপরে যে ফোলা অংশটা তাকে আমরা বলবো অ্যাম্পুলা। অ্যাম্পুলাতে জননের সময় যখন পুরুষ দেহ থেকে শুক্রাণু স্ত্রী দেহে প্রবেশ করে তখন কিন্তু ডিম্বাণু এখানে অপেক্ষা করে শুক্রাণুর জন্য, এবং শুক্রাণু নিষেক হওয়ার পর জাইগোট ফর্মেশনটা ঠিক অ্যাম্পুলা পার্টেই হয়, জরায়ুতে হয় না, অ্যাম্পুলা পার্টেই জাইগোট তৈরি হয়। অ্যাম্পুলার পরবর্তী যে অংশটা তাকে আমরা বলবো ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলামের নিচের এই অংশটাকে দেখো কিন্তু একটুখানি চওড়া হয়ে গেছে এবং খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে গেছে, তো এটাকে বলা হয় থাকে ফিমব্রি। এই ফিমব্রির মাঝখানে একটা ছিদ্র আছে, এখানে আমরা বুঝতে পারছি না, কিন্তু অরিজিনালি ফিমব্রির ভেতরে একটা ছিদ্র থাকে যাকে বলা হয় অস্টিয়াম, তার ভেতর দিয়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু এই ভেতরে যায়। এবং এরপরে আসছি আমরা জরায়ু, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট মেয়েদের শরীরে। জরায়ু অনেকগুলো অংশ, মস্তক, দেহ, এই পার্টটাকে বলা হয় সার্ভিক্স। এটা হচ্ছে মস্তক, এটা হচ্ছে বডি, এটাকে বলবো আমরা সার্ভিক্স। এবং জরায়ুর তিনটে স্তর, একেবারে বাইরের স্তরটাকে বলা হয় পেরিমেট্রিয়াম, মাঝের স্তরটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, আর একেবারে ভেতরের যে স্তরটা তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। তাহলে তিনটে স্তর, প্রথম স্তর পেরিমেট্রিয়াম, মাঝের স্তর মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম সম্পর্কে বলে রাখি, যখন একজন মা সন্তান প্রসব করেন সেটা স্বাভাবিক নর্মাল ডেলিভারিতে, নট সিজারিয়ান ডেলিভারি, নর্মাল ডেলিভারির সময় মাকে কিন্তু একটা প্রেশার দিতে হয় যাতে বাচ্চাটা বাইরে বেরিয়ে আসে যোনিপথ দিয়ে। তখন প্রেশারাইজ করার সময় প্রেশারটা ওই যে সেকেন্ড লেয়ার মায়োমেট্রিয়াম যে লেয়ারটা, সেই লেয়ারটা সেই প্রেশারটা ক্রিয়েট করে যাতে বাচ্চাটা শরীরের বাইরে নির্গত হয়ে আসতে পারে। আর এন্ডোমেট্রিয়াম লেয়ারটাও ভীষণ গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে, কারণ এন্ডোমেট্রিয়াম লেয়ারের ক্ষয় এবং সেখানে বিভিন্ন হরমোনের কারণে রজত চক্র হয়ে থাকে। রজত চক্র হচ্ছে মেয়েদের প্রতি মাসে শরীর থেকে যে ডিম্বাণু নির্গত হয়ে যাওয়ার পদ্ধতি রক্তের মাধ্যমে, সেটাকে আমরা মেনস্ট্রুয়েশন সাইকেল বা রজত চক্র বলে থাকি। তো সেই রজত চক্রের জন্য এন্ডোমেট্রিয়াম লেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে আমাদের স্ত্রীদের মেন যদি জননাঙ্গ বলো তাহলে হচ্ছে ডিম্বাশয়, আর আদার যে জননাঙ্গগুলো ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, এগুলোকে আমরা বলবো যে মুখ্য বা প্রধান জননাঙ্গ। এছাড়াও কিছু গৌণ জননাঙ্গ আছে যেগুলো শরীরের বাইরে থাকে, তো সেই পার্টগুলোর নাম কি? লেবিয়া মেজর, লেবিয়া মাইনর, হাইমেন নামক। আচ্ছা, সেই প্রসঙ্গে বলে রাখি, যোনিপথে একটা পর্দা থাকে, যে পর্দাটা হাইমেন বলা হয়ে থাকে, এবং হাইমেনটা থাকার উপকারিতা কি? হাইমেন থাকার কারণে কোনো প্যাথোজেন, ক্ষতিকারক কোনো জীবাণু যোনিপথে প্রবেশ করে যেন সেখানে কোনো ইনফেকশন ক্রিয়েট করতে না পারে, সেই জন্য পর্দা দিয়ে যোনিপথটা বন্ধ করা থাকে। এবং বাইরের যে জননাঙ্গ সেগুলো হচ্ছে লেবিয়া মেজর, লেবিয়া মাইনর, ক্লাইটোরিস, এবং এই অংশগুলো দিয়ে স্ত্রীদের বা বহির জননাঙ্গ তৈরি হয়ে থাকে। ক্লাইটোরিসটা মূত্র ছিদ্রের ঠিক ওপরে অবস্থিত, লেবিয়া মাইনর অংশের সঙ্গে যুক্ত, এবং এটা খুব সংবেদনশীল একটা জায়গা। লেবিয়া মেজর হচ্ছে বহির্জননাঙ্গের যে মেঘ কলা সমৃদ্ধ দুটো ভাঁজ, তাকে লেবিয়া মেজর বলবো, তার ভেতরে থাকে লেবিয়া মাইনর। তাহলে এই হচ্ছে আমাদের স্ত্রী এবং পুরুষ জনতন্ত্রের অংশ। আরো একবার আমি একেবারে পুরো রিপিট করে দিই। পুরুষদের ক্ষেত্রে মুখ্য জননাঙ্গ বললাম শুক্রাশয়, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। এছাড়া পুরুষদের ক্ষেত্রে ছিল শুক্রনালী, সেমিনাল ভেসিকল, কাউপার গ্রন্থি, প্রস্টেট গ্রন্থি এবং লাস্ট ছিল বহির্জননাঙ্গে ছিল শিশ্ন। স্ত্রীদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, যোনিপথ বা সার্ভিক্স যেটাকে আমরা বলছি, এবং বাইরে লেবিয়া মেজর, লেবিয়া মাইনর এবং ক্লাইটোরিস, বা যেটাকে আমরা টোটালটাকে বাইরের জননাঙ্গটাকে ভ্যাজাইনা বলে থাকি। এই হচ্ছে পুরুষ এবং স্ত্রী দেহে জননে সাহায্যকারী অংশ। তোমাদের কি পড়তে হবে? প্রত্যেকটা পার্টের কাজগুলো দুই একটা করে, এবং শর্ট কোশ্চেন, যেমন ধরো জিজ্ঞাসা করলো যে ক্লাইটোরিস কি, বা ক্লাইটোরিসের কাজ কি, বা এপিডিডাইমিস কি, রেটিটেস্টিস কি, এইরকম প্রশ্ন এখান থেকে আসে। ছবিটা প্র্যাকটিস করে রাখবে। শুক্রাশয়ের, বিশেষ করে শুক্রাশয়ের এই যে একটা ছবি, এখানের থেকে বই অনেক ভালো পেয়ে যাবে, সেখান থেকে ছবিটা তোমরা প্র্যাকটিস করে নেবে।